বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শ্রোতা ভাই বোন, বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে বিকেলের শুভেচ্ছা। আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম, বাংলাদেশের বন্ধ হয়ে যাওয়া পাটকল, চিনিকল এবং বস্ত্র কল কারখানা যে বন্ধ রয়েছে, এই বন্ধ কলগুলো যদি খুলে দেওয়া যায় তাহলে দেশের বেকারত্বের অভিশাপ থেকে লক্ষ লক্ষ মানুষ বেঁচে যাবে। একটি কমেন্টে আসছিল, এটাও কি বৈষম্যের মধ্যে পড়ে কিনা। আমি উত্তর দিয়েছিলাম আগামীকালকে লাইভের মাধ্যমে বিষয়টি জানাবো। তো আপনারা ইতিমধ্যেই অবগত রয়েছেন যে বিগত 15-16 বছর আওয়ামী শাসনের সময়কালে, আওয়ামী শাসন বলা যায় না, দুঃশাসন, এই দুঃশাসনের সময়কালে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের যে কুচক্র সরকারের মাধ্যমেই করেছে, এটা আমরা পরিষ্কার বুঝতে পেরেই বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে এবং এই আন্দোলন সংগ্রামে বহু মানুষের প্রাণ ঝরে গিয়েছে, রক্ত ঝরিয়েছে এবং হামলা মামলায় শিকার হয়েছে, জুলুম, নির্যাতন, নিপীড়ন সবকিছুই হয়েছে। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমাদের পাবনাতে যে সুগার মিল, ঈশ্বরদী উপজেলায় যে দাসুরিয়া সুগার মিলটা বন্ধ হয়ে গেল, এখানে হাজার হাজার শ্রমিক খেটে খেত, চাকরি করত, সেখানে চিনি উৎপাদিত হতো, সেই চিনি বাংলাদেশের মানুষ খেতে পারত। চিনিকলটা বন্ধ করে দেওয়ার কারণটা কি? আমাদের সূক্ষ্ম জ্ঞানে যেটা আমরা বুঝতে পারি যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কুচক্র, অর্থাৎ এই দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্যই এই মূলত এই ষড়যন্ত্রগুলো হয়েছিল। যদি এই সুগার মিল বন্ধ করে দেওয়া যায়, চিনি উৎপাদিত বন্ধ হয়ে যাবে, এদেশে বেকারত্ব বৃদ্ধি পাবে, আমার দেশের থেকে চিনি যাবে, সেই চিনি ক্রয় করে বাংলাদেশের মানুষকে খেতে হবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য ছিল। এই কারণেই কিন্তু এই চিনিকল বন্ধ করা হয়েছিল। আপনি পাট কলের দিকে আসেন, যে পর্যায়ক্রমে যে লে আউট একটা শব্দ আছে, শ্রমিকের লে আউট, বা এই যে প্রাথমিক পর্যায়ে বলা হয় যে 3 মাসের জন্য বন্ধ, পরে এই সময় বৃদ্ধি করতে করতে আস্তে আস্তে সেটা সেই ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়া হতো, কলকারখানাগুলো বন্ধ করে দেওয়া হতো। শ্রমিককে বিভিন্নভাবে মানে জুলুমের মধ্যে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যে এই পাট যাতে বাংলাদেশের এই পাট যাতে বিলুপ্ত হয়ে যায়, পাট বস্ত্র যাতে এই দেশে না চলে, আমার দেশের পাট যাতে বস্ত্র যাতে এই বাংলাদেশে রপ্তানি হয়, এটা কিন্তু একটা চক্রান্ত ছিল। এছাড়াও আপনি দেখেন যে আমাদের বাংলাদেশ গার্মেন্টস শিল্পে, আমি যেটা বলেছি বস্ত্র শিল্প, এই গার্মেন্টস শিল্পে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার একটা প্রচেষ্টা বা
গার্মেন্টস শিল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে দেশকে চাঙ্গা করার একটা সুফল সময় বাংলাদেশের হাতে এসে গিয়েছিল। কিন্তু বাংলাদেশের এই যে গার্মেন্টস শিল্পের মধ্যে বিভিন্ন আন্দোলন সৃষ্টি করে মানে বিভিন্ন রকম অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করে কিন্তু এই গার্মেন্টস শিল্পকে ধ্বংস করে দেওয়ার একটা বড় ষড়যন্ত্রে লিপ্ত ছিল। অনেক গার্মেন্টস ফ্যাক্টরিও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং বিদেশি বায়াররা এদেশে যাতে না আসতে পারে সেই রকম বিভিন্ন ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। এভাবে অনেক গার্মেন্টস শিল্প কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। তাই এদেশে অনেক বেকারত্ব সৃষ্টি হয়েছে, অর্থনৈতিকভাবে ধ্বংস হয়েছে, অর্থ বিদেশে পাচার করা হয়েছে, অর্থ ধ্বংস পাশাপাশি এদেশের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমরা এগুলো অল্প শিক্ষায় যেগুলো বুঝতে পেরেছি, এদেশের মানুষ ছাত্র জনতা মিলে যে লড়াই সংগ্রামের মাধ্যমে শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছে, এই স্বাধীনতা আমাদের ছোট পরিসরে জয় নয়, এটা আমাদের জীবনে আমাদের দেশের জন্য একটা বড় ইতিহাস হয়ে থাকবে, একটা মাইল ফলক ইতিহাস হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি। আমরা অনেক রক্তের বিনিময়ে, এদেশের ছাত্র সমাজের রক্তের বিনিময়ে, অনেক আহত পঙ্গু মানুষের মানে আহত পঙ্গু মানুষদের আহাজারির মধ্যে দিয়ে আজকে এদেশ স্বাধীনতা অর্জন করেছে। দেশ থেকে যদি চোর ধ্বংস করে দেওয়া যায়, উৎখাত করে দেওয়া যায়, তাহলে আমাদের দেশ হবে সোনার দেশ। আমাদের চিনিকল, পাটকল, আমাদের বস্ত্র শিল্প, আমাদের যে চামড়া শিল্প, আজকে চামড়া শিল্পটা এত পরিমাণ ধ্বংস হয়ে গিয়েছে যে এই চামড়া শিল্পটা আপনারা দেখতে পেয়েছেন যে চামড়া মানে আজকে অনেকেই অর্থ পায় না কারণে চামড়া পুকুরে ফেলে দিতে হয়েছে, মাটি গর্ত করে গেড়ে দেওয়া হয়েছে, বা কোনো মাদ্রাসায় দান করতে গেলেও অনেক সময় এই চামড়া গ্রহণ করেনি, চামড়ার দাম নেই। আজকে চামড়া শিল্পটাও ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা এই শিল্প কল কারখানাগুলো বাংলাদেশে যারা বর্তমান শাসন ভারে রয়েছে, যারা জ্ঞানী গুণী, যারা সুমস্তিষ্কের মানুষ, তাদের দৃষ্টি রাখবো এই সকল শিল্প প্রতিষ্ঠানগুলোকে যদি আজকে চাঙ্গা করা যায়, আবার খুলে দেওয়া যায়, তাহলে এদেশে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক, বেকার সন্তানেরা আজকে কর্ম জীবনে ফিরে আসতে পারবে এবং এদেশে বহু শিল্প প্রতিষ্ঠান আবার চাঙ্গা হয়ে যাবে, এদেশের অর্থনৈতিকভাবে চাঙ্গা হয়ে যাবে। এদেশ হবে আমরা আস্তে আস্তে সেই বহির্বিশ্বের উন্নত রাষ্ট্রের মতো। আজকে বহির্বিশ্বের উন্নত রাষ্ট্র এদেশে কর্ম করে খেতে আসতো, এদেশে চাকু বিক্রি করতে আসতো, এদেশে লুঙ্গি বিক্রি করতে আসতো, এদেশে দাও বটি কাছে বিক্রি করতে আসতো। সেই বিদেশ হয়েছে আজকে অর্থনৈতিক চাঙ্গাশীল, তাদের কাছে আমাদের ধর্ণা ধরতে হয়। আমরা কেন ধর্ণা ধরবো? আমাদের কাছে বিদেশ ধর্ণা ধরবে। আমরাও এক সময় এদেশের মানুষ অর্থ আমরা অন্য দেশে দান করতে পারবো। আসেন আমরা এদেশের সবাই কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলিয়ে আজকে নিজেদের মধ্যে যে অশান্তি, নিজেদের মধ্যে আজকে কলহ বিদ্বেষ, আজকে নিজেদের রাজনৈতিকভাবে আজকে একে অপরকে প্রতিঘাতের মধ্য দিয়ে যে আন্দোলন সংগ্রাম না করে আমরা সবাই মিলেমিশে আজকে দেশকে পরিচালনা করতে আমরা সার্বিক প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে এদেশকে পরিচালনা করার চেষ্টা করি। আমরা এদেশের মানুষ সবাই শান্তশিষ্ট ভাবে আমরা একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে আমরা এই দেশ পরিচালনা করতে সক্ষম হই। আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। সেই সাথে বাংলাদেশের যারা রাষ্ট্রীয় ভারে রয়েছে, যারা উপদেষ্টা রয়েছে, তারা বহির্বিশ্বের সাথে বিভিন্নভাবে আলোচনা মাধ্যমে বা বিভিন্ন কৌশলাদির মাধ্যমে এ দেশ সুন্দর পরিচালনা করতে সক্ষম থাকি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।